প্রশ্নের উত্তর ভুল হয়ে গেছে। হ্যাঁ আমরা বলছি হোয়াট কাইন্ড অফ এভিডেন্স উইল বি ইররিলেভেন্ট, এটার আনসার হইলো হেয়ারসে এভিডেন্স। এর পরের প্রশ্ন হইলো ওয়েন ওয়্যার হেয়ারসে এভিডেন্স উইল বি রিলেভেন্ট। আনসার হবে অনলি 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 ডাইং ডিক্লারেশন, অনলি ও অনলি ডাইং ডিক্লারেশন। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক। মৃত্যুকালীন ঘোষণার সময় ডাইং ডিক্লারেশন কি প্রাসঙ্গিক, আর সর্বক্ষেত্রে ডাইং ডিক্লারেশন অপ্রাসঙ্গিক। সুপ্রজিৎ কুমার, সুপ্রজিৎ কুমার কে ভাইয়া, একটু পরিচয়টা কি পাওয়া যাইতে পারে? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি জি শোনা স্যার, শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যালো, সুপ্রজিৎ, নমস্কার স্যার। নমস্কার। সুপ্রজিৎ স্যার কুমারটা, আমি শম্পা স্যার, মিষ্টু স্যার আমি। তোমার নামটা যেমন আরেকটা আসলো। স্যার এটা আমার ভাইয়ের ইয়ে থেকে ঢুকছি স্যার, আমার ফোনে ইয়ে হচ্ছে না, হঠাৎ করে কি যেন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক ধারা নিয়ে আলোচনা করছি। আমরা বলেছিলাম প্রাসঙ্গিক ধারা কয়টি? 5টি। কত কত? 24, 25, ও সরি, অপ্রাসঙ্গিক ধারা 5টি, 24, 25, 26, 52, 54। 52, কেন হ্যাঁ স্যার। অপ্রাসঙ্গিক সেটাও বলেছি। আমরা বলছি 24-এ কি বলছি? ভয়ভীতি দেখিয়ে সাক্ষ্য বা স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। ধারা কত? 24। 24, পুলিশের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। ধারা কত? 25। পুলিশ কাস্টডিতে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। ধারা কত? 26। তবে 26 ধারার ব্যতিক্রম হইল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের নিকট স্বীকারোক্তি in front of magistrate given the confession is relevant. এটা হলো 26, সেকশন 26-এর কি ব্যতিক্রম। এই জন্যই বলছি আমার অপ্রাসঙ্গিক ধারা হচ্ছে 24, 25, 26। আমি যেইভাবে বলতেছি ওইভাবে তোমাদের বুঝতে হবে, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তাহলেই যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে। পুলিশ হেফাজতে থাকাকালীন স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, কিন্তু ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট গিভেন কনফেশন ইজ রিলেভেন্ট। সেকশন 26, এটা বোঝা গেছে? বোঝা গেছে? এরপরে বলেছি প্রাসঙ্গিক ধারা, রিলেভেন্ট ধারা বলেছিলাম কয়টি? 10টি। আমরা গত ক্লাসে 32 পর্যন্ত আলোচনা করেছি, 32 ধারা পর্যন্ত আলোচনা করেছি। তবুও আমি শুরু করতেছি 27 থেকে। বলছে আলামত যতটুকু পাওয়া যাবে ততটুকু প্রাসঙ্গিক। এই কথাটা বারবার বলছি কারণ এটা বুঝতে হবে, পুলিশের নিকট আসামি স্বীকারোক্তি দিলে how much of information received from accused may be proved, অর্থাৎ আলামত কতটুকু আদালতে প্রমাণ হিসাবে দাখিল করা যাবে। যতটুকু আলামত পাওয়া যাবে ততটুকু আদালতে প্রাসঙ্গিক হবে। ধারা কত? 27। এরপরে 28 বলছে ভয়ভীতি অপসারণের পর স্বীকারোক্তি প্রাসঙ্গিক। 24 ধারার বিপরীত ধারা হচ্ছে 28 ধারা। 29 ধারা বলছে confession otherwise relevant not to become irrelevant because of promise of secrecy, গোপনীয়তার জন্য কি করা যাবে না? অপ্রাসঙ্গিক করা যাবে না। গোপনীয়তার জন্য অপ্রাসঙ্গিক করা যাবে না। এইসব আমরা পড়েছি। এরপরে 32-এ এসে বলেছি মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণা 32 সেকশনটা কি এটা আগে বুঝবো। ধারা 32, 32-এ বলেছে cases in statement of relevant fact by person who is dead, মৃত ব্যক্তি আর কে or cannot be found,
যাকে পাওয়া যাচ্ছে না। তাহলে ৩২-এর ধারাটা শুধু ডাইং ডিক্লারেশন না, ৩২-এর ধারা হচ্ছে ওই ধরনের মানুষ যে ব্যক্তি মৃত আর যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইরকম কয় ধরনের ব্যক্তি? ৪ ধরনের ব্যক্তি। এই ৪ ধরনের ব্যক্তির নাম আমি বলেছি: মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, অক্ষম ব্যক্তি। অক্ষম ব্যক্তি আরেকটা কি? যাকে উপস্থিত করা ব্যয় সাপেক্ষ। এই ৪ ধরনের ব্যক্তির বিবৃতি ৮টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক বলো? আওয়াজ না দিলে তো আমি বুঝবো না তোমরা শুনতে পাচ্ছ কিনা। না, শুনতেছি তো। তাহলে শুনতেছি স্যার। ৩২ ধারা অনুযায়ী কয় ধরনের ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক? 4 ধরনের। ৪ ধরনের ব্যক্তির কয় ধরনের বক্তব্য? ৮ ধরনের বক্তব্য। এবং বক্তব্য প্রশ্ন। এখন যদি আছে ড্রাইং ডিক্লারেশন ধারা কত? ৩২। আর যদি বলে ড্রাইং ডিক্লারেশনের ধারা ৩২-এর ১, ৩২-এর ২, ৩৩, ৩৪, তখন কি হবে? ৩২-এর ১ হবে। এবং ডাইং ডিক্লারেশন কি? কজ অফ ডেথ এন্ড সার্কামস্ট্যান্স। ইংরেজিতে বললে কজ অফ ডেথ এন্ড সার্কামস্ট্যান্স সম্পর্কে মৃত ব্যক্তির বিবৃতি। কখন বিবৃতি দেবে? মৃত্যু ঘটার পূর্বের বিবৃতি। কিভাবে দিবে? যে কোনো ব্যক্তির নিকট যে কোনো ভাবে দিতে পারে। কয় ভাবে দিতে পারে ডাইং ডিক্লারেশন? ৩ ভাবে দিতে পারে। কি কি ভাবে? মৌখিক, লিখিত আর আকার ইঙ্গিতের মাধ্যমে। ইশারা বা ইঙ্গিতে। হ্যাঁ, ইশারা বা ইঙ্গিতে, এটাই আকার ইঙ্গিত। মানে কি? অরাল, রিটেন যে এন্ড ইশারা ইঙ্গিতের ইংরেজি কি বলো? ইশারা ইঙ্গিতের ইংরেজি কি বলো তো রাইডা? ইশারা ইঙ্গিতের বক্তব্য কি? ইংরেজিটা কি? আমরা কি বলতে পারি? ইশারা ইঙ্গিত ইংরেজি কি? দাদা গতকালকে সিগন্যাল বলছিলেন, আচ্ছা, আমি তো সাইন অর আমি সিগন্যাল, সাইন অর সিগন্যাল, সাইন অর সাইন সিগন্যাল, ল্যাঙ্গুয়েজ। সাইন অর সিগন্যাল। আজকে আমরা তাহলে ৩৩, আমরা পরেরটাতে পড়ি। আমাদের পরেরটা হচ্ছে ৩৩ ধারা। ৩৩ ধারার বক্তব্যটা আগে আমাদের বুঝতে হবে। ৩৩ ধারায় কি বলেছে? কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলা প্রমাণের জন্য প্রাসঙ্গিক। রেলেভেন্সি offers certain evidence for proving in subsequent proceeding the truth of fact therein state। অর্থাৎ কি? কোন সাক্ষ্যের প্রদত্ত বিবৃতি, অর্থাৎ একটা মামলায় আমি সাক্ষী দিলাম, একটা মামলায় আজকে সাক্ষী দিলাম, সাক্ষীটা পরবর্তী যে কোনো মামলায় কি করা যাবে? উপস্থাপন করা যাবে। এই ৩৩ ধারার বক্তব্য এইটা, যে কোন সাক্ষ্যের প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলা প্রমাণের জন্য প্রাসঙ্গিক, রেলেভেন্ট। আমাদের সামনে প্রশ্ন আসলো, পূর্ববর্তী সাক্ষ্য কি পরবর্তী কোনো মামলায় প্রাসঙ্গিক হইবে? এমসিকিউ আসলো। পূর্ববর্তী সাক্ষ্য কি পরবর্তী কোনো মামলায় সাক্ষী হিসেবে উপস্থাপন করা যাবে? যাবে, যাবে স্যার। যাবে। এই এই যে যাবে, এটা কখন, কি শর্তে? বলছে ওই মৃত পাশে ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, অক্ষম ব্যক্তি, আটক ব্যক্তি, ব্যয় সাপেক্ষে উপস্থিত করা যাচ্ছে না, এই ধরনের ব্যক্তির বক্তব্য পরবর্তী মামলায় একই পক্ষগণের মধ্যে তাদের প্রতিনিধিদের মধ্যে প্রথম মামলায় জেরা করার সুযোগ থাকলে, বিচার্য বিষয় একই রকম থাকলে পরবর্তী মামলায় সাক্ষী হিসাবে উপস্থাপন করা যাবে। তাহলে পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মামলায় উপস্থাপন করা যাবে, শর্ত কয়টি? ৪টি। কয় ধরনের ব্যক্তি? ৪ ধরনের ব্যক্তির বিবৃতি ৪টি শর্তে উপস্থাপন করা যাবে। এটা আমরা বুঝলাম যে ৪ ধরনের ব্যক্তির বিবৃতি ৪টি শর্তে পরবর্তী মামলায় উপস্থাপন করা যায় বা প্রাসঙ্গিক বা রিলেভেন্ট। এই কথাটা ক্লিয়ার বুঝছো কিনা বলো? পরবর্তী বুঝছি মামলায় স্যার। তাদের প্রতিনিধি সাক্ষ্য মানে পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মামলায় উপস্থাপন করা যায় প্রাসঙ্গিক কয় ধরনের ব্যক্তি? ৪ ধরনের ব্যক্তি। ওই 4 ধরনের ব্যক্তি। ৪ ধরনের ব্যক্তি, শর্ত কয়টি?
4টি। চারটি। সেটা কি হইলো, একই পক্ষ হইতে হবে। পক্ষগুলো আগের যে পক্ষ ছিল এখনের পক্ষ একই হইতে হবে। প্রতিনিধি তাদের বা পক্ষ যদি এক না হয় তাদের প্রতিনিধিদের মধ্যে হইতে হবে। এরপরে 3 নম্বর শর্ত হইলো যে আগের মামলায় এটা জেরা করার সুযোগ ছিল না। 3 নম্বর হইলো বিচার্য বিষয় ফ্যাক্ট এন্ড ইস্যু একই। পূর্ববর্তী মামলার বিচার্য স্যার বিষয় পরবর্তী মামলার বিচার্য বিষয় একই হইলে পূর্বের সাক্ষী পরবর্তী মামলায় উপস্থাপন করা রিলিভ্যান্ট। বলো এখন। স্যার 2 নাম্বারটা কি বলছিলেন স্যার? তাদের প্রতিনিধিদের মধ্যে, মানে 4 ধরনের ব্যক্তির দেওয়া সাক্ষী পরবর্তী 4টি শর্তে আদালতে উপস্থাপন করা যায়। প্রাসঙ্গিক, এটাই হচ্ছে 30 ধারার বক্তব্য। একই পক্ষ হতে হবে তাদের প্রতিনিধিদের মধ্যে। হ্যাঁ, হইতে হবে, প্রতিনিধিদের মধ্যে হইতে হবে, অথবা প্রথম মামলায় জেরা করার সুযোগ ছিল না এই অজুহাতে পরবর্তীতে উপস্থাপন করা যাবে। 4 নাম্বার হইলো বিচার্য বিষয় ফ্যাক্ট এন্ড ইস্যু আগের মামলার যা পরের মামলারও তাই। তখনই আমরা পূর্বের সাক্ষী পরবর্তী মামলায় উপস্থাপন করিতে পারিব। রায়দা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা রেস জুডিকাটা প্রযোজ্য। না না, এটা রেস জুডিকাটা করতে গেলো। ওই যে যেটা পূর্ববর্তী মামলাটি একই পক্ষদের মধ্যে হইতে হবে, এটাও তো রেস জুডিকাটার একটা শর্ত না নেই? আরে এটার মধ্যে এটা ঢুকবে কেন রেস জুডিকাটা? এটা প্রাসঙ্গিক বিষয়টার উপরে আসছে যে কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক। আমরা পড়তেছি সাক্ষী হিসাবে কোন কোন বিষয় আদালতে উপস্থাপন করা যাবে, ধারাগত 5 থেকে 55 ধারা রিলিভেন্সি। তো রিলিভেন্সির এই 33 ধারাতে বলেছে পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী মামলায় উপস্থাপন করা যাবে। কখন যাবে? বলছে 60 ধরনের ব্যক্তির 60 ধরনের শর্তে। 60 ধরনের ব্যক্তি কারা? ওই যে ডাইং ডিক্লারেশন যারা দিতে পারে, ডাইং ডিক্লারেশন না, 32 ধারায় যে 60 জন ব্যক্তিকে আমরা বলেছি 8 ধরনের বিবৃতি দিতে পারবে, এই 60 ধরনের ব্যক্তি হচ্ছে মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, অক্ষম ব্যক্তি, আর যাকে উপস্থিত করা ব্যয় সাপেক্ষ। এই 4 ধরনের ব্যক্তির বিবৃতি নিম্নের 4টি শর্তে পরবর্তী মামলায় সাক্ষী হিসাবে উপস্থাপন করা যাবে। একই পক্ষগণের মধ্যে, যদি পক্ষগণ না থাকে তাদের প্রতিনিধিদের মধ্যে, যদি পূর্ববর্তী মামলায় জেরা করার সুযোগ না থাকে, এরপরে বিচার্য বিষয় যদি একই রকম হয়, পূর্বের মামলা এখনের মামলার বিচার্য বিষয় ফ্যাক্ট এন্ড ইস্যু একই থাকলে পূর্বের সাক্ষী এই মামলায় উপস্থাপন করা প্রাসঙ্গিক। ইসদারার বক্তব্য হলো এইটা। তো এই কনসেপ্টের উপরে নানা ধরনের প্রশ্ন আসবে, নানা ধরনের প্রশ্ন থাকবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে। যেমন আমি বললাম হিয়ারসে এভিডেন্স একমাত্র মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রাসঙ্গিক। এই কথাটা যদি মাথার থাকে, হিয়ারসের উপরে যত রকমের কথাবার্তা আসবে সব উত্তর সঠিক হয়ে যাবে। হিয়ারসে এভিডেন্স সর্বদাই অপ্রাসঙ্গিক, এই কথাটা মনে রাখতে হবে। আর হিয়ারসে এভিডেন্স শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রেই রিলেভেন্ট। এই দুটি কথা মাথায় থাকলে এর উপরে যত রকমের প্রবলেম দিবে সমাধান করা সম্ভব। রাইট। এরপরে হচ্ছে বলছে এই যে 40 ধারাতে বলছে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। মানে তাহলে এই প্রশ্নের মধ্যে দিয়ে আমরা 40 ধারাতে বুঝতে পারছি বলছে দ্বিতীয় মামলার রায় নিষিদ্ধ করার জন্য দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। সেকশন কত? 40। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট whenever a second suitor trial whenever a second suitor trial। তাহলে এখন প্রশ্ন হইল, আমরা এতক্ষণ পড়েছিলাম প্রিভিয়াস উইটনেস প্রিভিয়াস এভিডেন্স পরবর্তী মামলায় প্রাসঙ্গিক কিনা, এটার ধারা কত? 33। এই যে ইংরেজিতে বুঝবা প্রিভিয়াস
প্রিভিয়াস এভিডেন্স পরবর্তী মামলায় রিলিভেন্ট কিনা, এটার সেকশন কত পড়েছি? 33। 33 ধারা। আমরা বুঝলাম যে প্রিভিয়াস এভিডেন্স পরবর্তী মামলায় 60টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়, এটা 33-এ পড়লাম। আর এখন পড়ব প্রিভিয়াস জাজমেন্ট পরবর্তী মামলায় রিলিভেন্ট কিনা, এটা হচ্ছে সেকশন 40। প্রিভিয়াস জাজমেন্ট মানে কি? প্রিভিয়াস মানে হইলো পূর্ববর্তী, পূর্ববর্তী মামলা তাহলে পরবর্তী মামলার জন্য প্রাসঙ্গিক। হ্যাঁ, পূর্ববর্তী মামলার পূর্ববর্তী রায় মামলার রায় পরবর্তী পরবর্তী মামলার বিচার মামলার জন্য নিষিদ্ধ করার জন্য প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। এই যে এই কনসেপ্টটা আমরা আগে ক্লিয়ার হয়ে যাব যে পূর্ববর্তী জি, স্যার। মামলার রায় প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট। প্রিভিয়াস জাজমেন্ট কি? রিলিভেন্ট মানে রিলিভেন্ট হইলো প্রাসঙ্গিক। তাহলে প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট কখন? পরবর্তী মামলার বিচার নিষিদ্ধ করার জন্য। কেন নিষিদ্ধ করবে? কেন নিষিদ্ধ করবে? এটার মর্মবাণী হইল এই, প্রিভিয়াস জাজমেন্টের মাধ্যমে আবার এখানে বিচারটা শেষ হয়ে গিয়েছে। পূর্ববর্তী মামলার মাধ্যমে যেই বিচার শেষ হয়ে গেছে সেই বিচার আবার পুনরায় যাতে চালু করতে না পারে, বিচারকদেরকে বিব্রত করতে না পারে, বহুদা রোধ করার জন্য পরবর্তী বিচার কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে। কেন করতে হবে? যে এই বিচার হয়ে গেছে, পূর্ববর্তী মামলায় বিচার হয়ে গেছে, এই বিষয়ে আর বিচার চলে না। এই যে পূর্ববর্তী মামলায় বিচার হয়ে গেছে, একই বিষয় একই পক্ষগণের মধ্যে পরবর্তীতে আর বিচার করা যাবে না, এটার নামই হইল রেস জুডিকাটা। এটার নাম কি? জি স্যার, রেস জুডিকাটা। রেস জুডিকাটা। তাইলে সিপিসিতে এটা কত ধারায়? 11-তে। সিআরপিসিতে এই সিপিসিতে প্রসঙ্গ কোথায় 11, আছে? সিআরপিসিতে 403-এ। 403, আর কনস্টিটিউশনে আছে সংবিধানের 35-এ। 2 35-এর 2। 35 হ্যাঁ, 35-এর 2 জেনারেল সেখানে। ক্লজ অ্যাক্টের হচ্ছে 26, এসআর অ্যাক্টের 29। তাহলে এই ধারার বিধান অন্য যেই সকল আইনে রয়েছে সেটা হচ্ছে সিআরপিসি 403, সিভিল প্রসিডিওর 11, এভিডেন্স অ্যাক্টের কত সেটা বলো তো? এভিডেন্স অ্যাক্টের কত ধারায় আছে এটা বলো? 40, হ্যাঁ বলো। 40, হ্যাঁ 40 ধারা। 40। ওই মেয়েটাই মনোযোগ দিয়ে পড়াশোনা, আর কেউ শুনে না। আচ্ছা, এ 40 হ্যাঁ সাক্ষ্য আইনের 40 ধারায়, অর্থাৎ যেই সেকশনটা পড়াচ্ছি এটাই। এটার বক্তব্যটা জি কি? স্যার, যে পূর্ববর্তী মামলার বিচারের পূর্ববর্তী রায় পরবর্তী মামলার মামলার বিচারে বন্ধের জন্য প্রাসঙ্গিক। পরবর্তী মামলার বিচারের জন্য প্রাসঙ্গিক। হ্যাঁ, এবং সেই এই যে ধারাটা, এটার নামই হচ্ছে রেস জুডিকাটা, এটার নামই রেস হচ্ছে জুডিকাটা। ফৌজদারি 403 ধারা, এটার নামই হচ্ছে সংবিধানের 35-এর 2 ধারা এবং জেনারেল ক্লোজেস অ্যাক্টের 26 ধারা। 26 ধারা। এসআর অ্যাক্টে আছে স্যার, এসআর অ্যাক্টের 29 ধারা। হ্যাঁ, এসআর অ্যাক্টের 29। তো এই যে এই জিনিসগুলোর সঙ্গে ওই মিলাইয়া পড়তে হবে, তাহলে ওই যে এমসিকিউ পাস। এরপরে হচ্ছে 41 ধারা। এটা হচ্ছে দেখো, আমরা এই এই যে জিনিসটা পড়তেছি, আমি বারবার বলতেছি যে পড়া মনে রাখার জন্য বলতে হবে যে আমি রিলিভেন্ট বিষয়ে পড়তেছি। কোনটা প্রাসঙ্গিক? প্রথমে হইলো সাক্ষী প্রাসঙ্গিক, এরপরে এখন হইলো রায় প্রাসঙ্গিক, নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। এরপরে বলছে যে প্রবেট, বৈবাহিক সংক্রান্ত, এডমিরাল সংক্রান্ত, ঋণ পরিশোধ সংক্রান্ত বিষয়ে রায় প্রাসঙ্গিক। কত দ্বারা? 41 দ্বারা। এটা কত দ্বারা? রায়ের প্রাসঙ্গিকতা ধারা কত? 41 দ্বারা। 41 রায়ের প্রাসঙ্গিকতা। এইভাবে এটা আমরা বুঝতে পারি। সাক্ষীর প্রাসঙ্গিকতা 33 দ্বারা, আর রেস জুডিকাটা সম্পর্কিত ধারা 40 দ্বারা, আর রায়ের প্রাসঙ্গিকতা সম্পর্কিত ধারা হচ্ছে 41 দ্বারা। তাহলে এটা মনে থাকবে। এবং এই রায়ের প্রাসঙ্গিকতা যখন করতে যাবে তখন বুঝতে হবে রায় কয় ধরনের হয়। রায় হচ্ছে সাক্ষ্য আইনে 2 প্রকার। এমসিকিউতে আসবে সাক্ষ্য আইনে রায় কয় প্রকার? রায় 2 প্রকার, জাজমেন্ট ইন রেম, জাজমেন্ট ইন পার্সোনা। একটা হচ্ছে বিশ্ব রায় আর একটা হচ্ছে পক্ষগণ সম্পর্কিত রায়। এখন জাজমেন্ট ইন রেম মানে কি?
যে রায় বিশ্বের সকলে মান্য করিতে বাধ্য থাকে তাকে বলে জাজমেন্ট জাজমেন্ট ইন র্যাম। আর জাজমেন্ট ইন পার্সোনা হইলো পক্ষগণ মান্য করতে বাধ্য থাকে। পক্ষগণের জি স্যার, ওটা হলো পার্সোনাল, হ্যাঁ, জাজমেন্ট ইন পার্সোনা। পার্সোনাল। আর জাজমেন্ট ইন র্যাম মানে কি সারা পৃথিবীর মানুষ এই রায় মানতে হবে। জি স্যার, যেমন মনে যেটা করো প্রফিট। যেমন মনে করো স্বামী স্ত্রী, এখন বাংলাদেশে যে স্বামী স্ত্রী আছে পৃথিবীর যেখানে যাবে তাদের পরিচয় কি হবে? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী। এবং স্বামী স্ত্রী বলার কারণ কি হইলো? যাতে কেউ পৃথিবীর কোনো মানুষ তাদেরকে বিরক্ত না করে। জি স্যার। কেন? যখন বুঝবে যে হাজবেন্ড ওয়াইফ কাপল, তখন কি হবে? আইন তাদের পক্ষে চলে তখন আসবে। হচ্ছে জি তাদের স্যার, সঙ্গে কেউ জোর জবরদস্তি করতে পারবে না। পারবে না। এই যে মান্যতা, এটাকে বলে জাজমেন্ট ইন র্যাম। র্যাম। জাজমেন্ট ইন র্যাম। আবার স্যার প্রবেট হতো জাজমেন্ট ইন র্যাম। হ্যাঁ, তা তো বটেই। আমি শুধু উইল হ্যাঁ, এখন আমি বলছি প্রবেট। প্রবেট কি? প্রবেট হইল আদালত। উইলের কার্যকারিতার জন্য জেলা জজের যে আদেশনামা, সেটাকে বলে উইল। প্রবেট। প্রবেট মানে কি? উইল মানে কি? ইচ্ছাপত্র। ইচ্ছাপত্র কি? যে আমি লিখে গেলাম আমার মৃত্যুর পর আমার সম্পত্তি সব বুক দখল করবে আমার ওয়াইফ। এটা হলো আমার ইচ্ছা, আমি মারা গেলাম। এই যে ইচ্ছাপত্র নিয়ে দাখিল করতে হবে জেলা জজের নিকট। জেলা জজ পরীক্ষা নিরীক্ষা করে এরপরে একটা আদেশ দিবেন। এই যে জেলা জজ যে উইলের উপর পরীক্ষা নিরীক্ষা করে যে আদেশ দেন, যাচাই বাছাই করে যে আদেশ দেন, এই আদেশটার নাম কি? প্রবেট। ডিস্ট্রিক্ট জাজ যে আদেশ দিবেন উইলের উপর, উইল ওই যাচাই ওই বাছাই করে। সম্পর্কে জেলা জজের আদেশ নামাই হলো প্রবেট। তো ওইটাই তো বললাম, উইলটাকে কি করবে? না জাস্টিফাই করবে, উইলটাকে পরীক্ষা করবে সত্য না মিথ্যা, উইলটা কারো আপত্তি আছে কিনা এগুলা দেখবে। জি এটা স্যার। কে করবে? জেলা জজ এই পরীক্ষাটা করাবে যে উইলটা সত্য কিনা, উইলের উপরে কারো আপত্তি আছে কিনা, উইলের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। সব পরীক্ষা টরীক্ষা হয়ে গেল, এরপরে জেলা জজ একটা অর্ডার দিবে। জেলা জজের এই অর্ডারটার নাম কি? প্রবেট। প্রবেট। এই প্রবেট এই যে জেলা জজ প্রবেট দিবে, সারা পৃথিবীর মানুষ এটা কি করতে হবে? মান্য করতে হবে। মানতে হবে। তাহলে এই রায়ের প্রাসঙ্গিকতা কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক? 4টি ক্ষেত্রে। 4টি ক্ষেত্রে। প্রবেট সংক্রান্ত, বৈবাহিক সংক্রান্ত, অ্যাডমিরালিটি সংক্রান্ত, ঋণ পরিশোধে অক্ষম। একজন লোক 1000 কোটি টাকার ঋণ নিছে, এখন সে পরিশোধ করতে পারছে না। ব্যাংক তাকে কি বললো? ব্যাংক্রাফট ঘোষণা করলো। আদালতের, অর্থ ঋণ আদালতের মাধ্যমে সে চিহ্নিত হইলো, তার আইডেন্টিফাই, তার ক্যারেক্টার আসলো, সে কি? হি ইজ এ ব্যাংক্রাফট। দেউলিয়া। হ্যাঁ, দেউলিয়া। তাহলে এটা কি হইলো? আদালতের মাধ্যমে ঘোষণা হইলো হি ইজ এ ব্যাংক্রাফট। তো ব্যাংক্রাফট হওয়ার ফলে তার ফলাফলটা কি হইলো? পৃথিবীর কোনো ব্যক্তি তার কাছে আর টাকা দাবি করতে পারবে না। বুঝছো বিষয়টা? বুঝছি স্যার। ব্যাংক্রাফটও একটা টাইটেল। তো যে ব্যাংক্রাফট মানে সে দেউলিয়া, তার পরিধেয় বস্ত্র ছাড়া আর কিছু নাই। তো যার পরিধেয় বস্ত্র ছাড়া কিছু নাই, তার কাছে 1000 কোটি টাকা কে দাবি করবে? পাগল ছাড়া, ঠিক কিনা? তাহলে এই যে আমাদের 41 ধারা, সেকশন 41-এ বলল যে রায়, প্রবেট, এখতিয়ার, বিবৃতির ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে? 60টি ক্ষেত্রে রায় প্রাসঙ্গিক। এরপরে আমাদের আসছে এক্সপার্ট অপিনিয়ন। এক্সপার্ট অপিনিয়ন ধারাটা হচ্ছে 45 ধারা, সেকশন 45। এক্সপার্ট অপিনিয়ন 41 থেকে আমি চলে গেলাম কোথায়? এক্সপার্ট অপিনিয়নে। 45। হ্যাঁ, 45-এ। হ্যাঁ 45। এক্সপার্ট অপিনিয়ন কেন প্রয়োজন? আমরা জানি যে দেওয়ানি এবং ফৌজদারি মামলায় যখন বাদী আর্জিতে যা দাবি করে, বিবাদী লিখিত জবাবে তা অস্বীকার করে, সেখান থেকে কি শুরু হয়? ফ্যাক্ট এন্ড ইস্যু, বিচার্য বিষয় শুরু হয়। জজ সাহেব
এই দুটো বক্তব্য বিচার করার জন্য বসেন, এবং যখন বিচারক বসেন তখন সেখানে কি প্রয়োজন হয়? ডকুমেন্ট বা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। এখানে চলে আসলো দলিল, তাই না? যখন দলিল চলে আসে, দলিলটাকে নির্ণয় করার জন্য সেখানে কি প্রয়োজন হয়? উইটনেসের প্রয়োজন হয়। উইটনেস মানে কি? সাক্ষী। সাক্ষী। হ্যাঁ, তাহলে আমার ডকুমেন্ট বা ইনস্ট্রুমেন্ট আসলো, ওয়েটনেস আসলো। ওয়েটনেস আসার পর ওয়েটনেস দুই ধরনের হয়। একটা হচ্ছে কি বলতো? অরাল এভিডেন্স, আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। অরাল এভিডেন্স আর ডকুমেন্টারি এভিডেন্স, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে শারীরিক সাক্ষ্য। তো এই বিচার শুরু হয়ে গেল, কারণ বাদী বিবাদীর বক্তব্য শোনার পর ফ্যাক্ট এন্ড ইস্যু নির্ধারণ করার জন্য আদালতের সামনে এই প্রক্রিয়া শুরু হয়ে গেল। শুরু হওয়ার জন্যই এই ডকুমেন্টারি এভিডেন্সের প্রয়োজনেই আমাদের কি প্রয়োজন? এক্সপার্ট অপিনিয়ন। যখন উইটনেস কল করবে, সাক্ষী কিভাবে সাক্ষী দিবে এবং সাক্ষীর সত্যতা যাচাই করার জন্য আমাদের কি প্রয়োজন? এক্সপার্ট বিশেষজ্ঞ। অপিনিয়ন। তাহলে নেসেসিটি অফ এক্সপার্ট অপিনিয়ন কোথায়? এই যে এইখানে। তো এই সেকশনটা কত? 45 দ্বারা। তো আমরা প্রথমে জানবো বিশেষজ্ঞ কি, স্পেশালাইজড কি, এক্সপার্ট কি। বিশেষ ভাগে যিনি বিজ্ঞ, বিশেষ যুগ বিজ্ঞ, কোনো বিষয়ে যিনি পারদর্শী, দক্ষ, অভিজ্ঞ, অর্থাৎ বিশেষভাবে বিজ্ঞ, তাকে কি বলে? বিশেষজ্ঞ। এইটাও একটা এমসিকিউ আসতে পারে যে বিশেষজ্ঞ বলতে সাক্ষ্য আইন অনুযায়ী কি বোঝায়? বিশেষভাবে বিজ্ঞ, তাকে বলে বিশেষজ্ঞ। তো আমরা বলছি 5টি ক্ষেত্রে, সাক্ষ্য আইন অনুযায়ী কয়টি ক্ষেত্রে অপিনিয়ন, এক্সপার্ট অপিনিয়ন নিতে হয়? 5টি ক্ষেত্রে মোটা দাগে। যেমন বিদেশি আইন সম্পর্কে এক্সপার্ট অপিনিয়ন প্রয়োজন হয়, বিজ্ঞানের বিষয়ে, বিজ্ঞান সায়েন্স এক্সপার্ট অপিনিয়ন প্রয়োজন হয়, চারুকলার বিষয়ে এক্সপার্ট অপিনিয়ন প্রয়োজন হয়, হস্তলিপি সম্পর্কে হয়, টিপসই সম্পর্কে হয়। কেন? এই 5টা বিষয় নিয়ে নিলে সমাজের সবকিছু চলে আসে। বিদেশি আইন, আমার আইন দেশের আইনের সঙ্গে তফাৎ রয়েছে, বিদেশের আইন বোঝার জন্য আমার এক্সপার্ট প্রয়োজন। বিজ্ঞানের নানা বিষয় রয়েছে, মানব দেহ সংক্রান্ত অনেক কিছু রয়েছে, এটা বিজ্ঞানী ছাড়া বলতে পারবে না, ডাক্তার ছাড়া বলতে পারবে না। চারুকলা, এটা একটা শিল্প, এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, এটার জন্য অপিনিয়ন প্রয়োজন। হাতের লেখা, হাতের লেখা আমারটা তোমারটা এক্স ওয়াই জেড এরটা, কোনটা কার পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন। তারপর টিপসই, আমার আঙ্গুল তোমার আঙ্গুল অমুকের আঙ্গুল রাম রহিমের আঙ্গুল একই রকম দেখতে, কিন্তু তার টিপের ব্যবধান রয়েছে, সাইজ রয়েছে, শেপ রয়েছে, সিগন্যাল রয়েছে, স্যাম্বল রয়েছে। তো এইগুলো পরীক্ষা করার জন্য আমার কি প্রয়োজন? এক্সপার্ট প্রয়োজন। তাইলে 45 ধারা অনুযায়ী আমার কয়জন ব্যক্তি কয়টি ক্ষেত্রে অপিনিয়ন নিতে হয়? 5টি ক্ষেত্রে। 5টি ক্ষেত্রে এক্সপার্ট অপিনিয়ন নিতে হয়, আমি এটা বলে দিলাম। এটা এইভাবেই সেকশন 45। এগুলো তো কঠিন কিছু না, বোঝার জন্য বোঝা। বিশেষজ্ঞের অভিমতের সহিত সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক, ধারা কত? 46। কি স্যার? বিশেষজ্ঞের অভিমতের সহিত সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক, এটার সেকশন 46। 47-এ বলছে হস্তাক্ষর সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক। আমার হাতের লেখা না তোমার হাতের লেখা, রামের লেখা না রহিমের লেখা, এই ব্যাপারে সিদ্ধান্ত দিবে কে? এক্সপার্ট। এক্সপার্ট যা বলবে সেটাই আদালত গ্রহণ করবে। তাহলে এই যে হস্তরেখার উপরে এক্সপার্টের অপিনিয়ন রিলেভেন্ট, এই সংক্রান্ত ধারা কত? 47। 47। অপিনিয়ন হ্যান্ড রাইটিং ওয়েন রিলেভেন্ট, তখন যদি প্রশ্ন আসে হাতের লেখার উপরে অভিমত কখন প্রাসঙ্গিক হবে, উত্তর কি হবে বলতো? হাতের লেখার উপরে বিশেষজ্ঞের অভিমত। হ্যাঁ, হাতের লেখা হ্যান্ড রাইটিং এর উপরে অভিমত, কার অভিমত প্রাসঙ্গিক হবে? বিশেষজ্ঞের অভিমত। বিশেষজ্ঞের এক্সপার্ট অপিনিয়নটা কি হবে? আদালত গ্রহণ করবে। এই যে সহজ উত্তর হয়ে গেল। প্রথা সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক, এই প্রথা
প্রথা ইংরেজি কি? প্রথা ইংরেজি কি বলো? কাস্টম। কাস্টম অপিনিয়ন রিলেভেন্ট। কাস্টম অপিনিয়ন রিলেভেন্ট হবে কখন? পূর্ববর্তী রায় আর জনশ্রুত সাক্ষ্য। এই দেখো, কাস্টম, হ্যাঁ, প্রথা সম্পর্কে অভিমত কয়ভাবে প্রাসঙ্গিক? দুইভাবে প্রাসঙ্গিক। প্রথা সম্পর্কে অপিনিয়ন, কাস্টম সম্পর্কে ধরো হিন্দুরা কি করে? তাদের একটা প্রথা আছে, তারা পূজা করে, এটা একটা প্রথা। তাদের মধ্যে জাতিভেদ আছে, এটাও একটা প্রথা। তো এই যে প্রথাটা আদালতে এস্টাবলিশ করতে গেলে কি করতে হবে? পূর্ববর্তী রায় এবং পূর্ববর্তী জন জনশ্রুতি। হেয়ার্স এভিডেন্স, বয়স্ক লোকদের মাধ্যমে বংশ পরস্পরায় যা চলে আসছে এটাকে আদালতে তুলে দিতে হবে, তাহলে আদালত কি করবে? গ্রহণ করবে। 49 বলছে opinion of has to uses tenant, প্রচলিত রীতি মতবাদ প্রাসঙ্গিক। তো tenant সম্পর্কে মতবাদ কিভাবে? প্রচলিত রীতি নীতি সম্পর্কে অভিমত, যেমন কোন প্রতিষ্ঠান, পরিবার, ধর্ম, দাতব্য প্রতিষ্ঠানের রীতিনীতি, গঠনতন্ত্র, এক এক এলাকায় এক এক রকম রীতিনীতি, এই সম্পর্কে অভিমত কি হবে? প্রাসঙ্গিক হবে, রেলেভেন্ট হবে। এটুকু আমাদের জানা থাকলেই হবে। ধারাটা 49 ধারা, যে 46, 48, 49, 50 অভিমত প্রাসঙ্গিক। 50 বলছে অভিমত, অপিনিয়ন, অপিনিয়ন অর রিলেশনশিপ when relevant। এখন অভিমত আর সম্পর্ক, এখন তোমার সঙ্গে আমার ছাত্র শিক্ষক সম্পর্ক, আবার তোমার পরিবারের তোমার হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কি আদালত প্রাসঙ্গিক, আদালত গ্রহণ করবেন। কিভাবে গ্রহণ করবেন? সম্পর্কের বিষয়ে পরিবারের কোন সদস্যের আচরণ, বক্তব্য যদি প্রকাশিত হয়, আদালত সেটা গ্রহণ করবেন। এই যে সম্পর্কের উপরে অভিমত, সেটা হচ্ছে ধারা কত? 50। এগুলো জানার জন্য একটুখানি জানতে হয়। তাহলে আমাদের এইখানে যে 47, 48 পর্যন্ত হয়ে গেল, আমাদের রইল আর 53, 54। আমরা বলছি চরিত্র কখন প্রাসঙ্গিক? ক্যারেক্টার নিয়ে কথা বলা হচ্ছে। সেই ক্যারেক্টারের উপরে ধারা কত থেকে কত? 52 থেকে 55 ধারা। 55। ক্যারেক্টার কখন প্রাসঙ্গিক হবে, কখন প্রাসঙ্গিক হবে না, এটা আমাদের আলোচনা করা হয়েছে। বলছে যে দেওয়ানি মামলায় চরিত্র কি? অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট, 52 ধারা। আর ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, ধারা কত? 54 ধারা। তাহলে আমি অপ্রাসঙ্গিক ওই যে এখানে পড়ে আসছিলাম 52, 54। দেওয়ানিতে চরিত্র কি? প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় চরিত্র প্রসঙ্গ উত্থাপন করা যাবে না যদি না চরিত্র নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয়। ফৌজদারি মামলায় কোনো আসামির বিরুদ্ধে বলা যাবে না যে তার চরিত্র খারাপ, যদি না চরিত্র নিয়ে আদালতে কোনো ফ্যাক্ট এন্ড ইস্যু তৈরি হয়। এইটাই বলছে 52 এবং 54 ধারায়। এরপরে আমরা যেটা প্রাসঙ্গিক বলছি 53 ধারায় বলছি ফৌজদারি মামলায় সৎ চরিত্র প্রাসঙ্গিক। দেখো এর উল্টাটা হয়ে গেল। 54 ধারায় বলছিল ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক মানে কি? হ্যাঁ, তাহলে ফৌজদারি মামলায় যদি অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, ব্যাড ক্যারেক্টার যদি অপ্রাসঙ্গিক হয়, তাহলে প্রাসঙ্গিক কোনটা হবে? সৎ চরিত্র। 53 ধারা। উল্টাটা হবে। হ্যাঁ স্যার। যদি ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক হয়, previous bad character not relevant except in reply, এটা 54 ধারার বক্তব্য। আর 56 ধারায় বলছে ইন ক্রিমিনাল কেসেস প্রিভিয়াস গুড ক্যারেক্টার রিলেভেন্ট। এইটাই তুলে ধরতে পারে ইংরেজি ওয়ার্ডটা, যে ইন ক্রিমিনাল কেসেস প্রিভিয়াস গুড ক্যারেক্টার রিলেভেন্ট। এখন এই ইংরেজি ওয়ার্ড দেখে তোমার মাথা যাবে ঘুরিয়া, হায় আল্লাহ এটা কিনা লেখছে। ইন ক্রিমিনাল কেসেস প্রিভিয়াস গুড ক্যারেক্টার রিলেভেন্ট, অর্থাৎ
ফৌজদারি মামলায় এটা কি আসামির চরিত্র ভালো, এটা কি হবে? প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক? আর ফৌজদারি মামলায় আসামির চরিত্র খারাপ, এটা কি হবে? অপ্রাসঙ্গিক। ধারা কত? 54। আর প্রাসঙ্গিক 53। 53 হচ্ছে প্রাসঙ্গিক। হ্যাঁ, আর ফৌজদারি দেওয়ানি মামলায় কি হলো? দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। Incident অপ্রাসঙ্গিক cases সেটা হচ্ছে character বায়ান। to prove conduct impound and irrelevant. ওটা কিন্তু ইরিলেভেন্ট। আবার 55 এটা ধারায় হলো বলছে বায়ান। দেওয়ানি ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক। 55 ধারা 55। 52 সাথে হলো 55। মাইনর সঙ্গে 54। 54 তো পূর্ববর্তী সরি, হ্যাঁ, সূত্র। 52 সঙ্গে 55। 52 সঙ্গে 55, 53 53 আর 54 ফৌজদারি। 54 53 জি স্যার। 54 54 ফৌজদারি। হচ্ছে ফৌজদারি, 52 আর হ্যাঁ, হচ্ছে আর 55 হচ্ছে 52 আর 55 হচ্ছে দেওয়ানি। এটা এইখান থেকে প্রশ্ন আসবে, এটা একটু নোট লিখে রাখবা, ইংরেজি সহ লিখে রাখবা। ক্যারেক্টার হ্যাজ এফেক্টিং ড্যামেজ, এটা কত দ্বারা বলো তো? ক্যারেক্টার হ্যাজ এফেক্টিং ড্যামেজ। এখন তো মাথা ঘুরিয়ে গেছে। 55। ক্যারেক্টার হ্যাজ এফেক্টিং ড্যামেজ। বাংলা কি? ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্র প্রাসঙ্গিক। ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। তো আজকে আমি এইটুকুই রাখতে চাই। কালকের পড়া হবে 55 থেকে 58 ধারা, জুডিশিয়াল নোটিশ। মানে যেই সকল 55 থেকে। বিষয় আদালতে প্রমাণ করতে হয় না, যেই সকল জি বিষয় স্যার। প্রমাণ করিবার প্রয়োজন নাই। জি স্যার, মানে এটা আদালত জানে হ্যাঁ, জুডিশিয়াল নোটিশ। ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিশেবল নিড নট বি প্রুভড। ধারা কত? 55 56 to 58। এই ধারাটা আমরা এই কালকের ক্লাসে নিব। এইটুকুর উপরে 5 থেকে 55